সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কর্ণফুলী এজ এ চৌধুরী কলেজ কর্তৃক আয়োজিত ভার্চুয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছে আমি অনুপম দাশগুপ্ত, প্রভাষক, রসায়ন বিভাগ, কর্ণফুলী এজ এ চৌধুরী কলেজ। আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন নিয়ে আলোচনা করছিলাম। ইতোপূর্বে আমরা 16টি লেকচার সম্পন্ন করেছি। আজকে আমাদের 17তম লেকচার। আমরা প্রায় অধ্যায়ের শেষের দিকে চলে এসেছি। আশা করি গত লেকচারগুলি তোমরা সবাই ভালোভাবে বুঝেছো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, যেটা আমরা প্রত্যেক জীবনেও ফেস করে থাকি। চলো তাহলে আজকে আলোচনাটা সেরে নিই। এখানে দেখো, আজকে হচ্ছে সিএফসি ব্যবহার ও ওজোন স্তর ক্ষয়। প্রথমে হচ্ছে সিএফসি কি। সিএফসির পূর্ণরূপ হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসি হলো ক্লোরিন, ফ্লোরিন ও কার্বন নামক তিনটি মৌল সমন্বয়ে গঠিত যৌগ, যা ওজোন স্তর ধ্বংস ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকারী গ্রিনহাউস গ্যাস নামে পরিচিত। এটি বাণিজ্যিকভাবে ফ্রেয়ন নামেও পরিচিত। এই সিএফসির কথা বলার পূর্বে আমরা সিএফসি সম্পর্কে জেনে নিই। 1985 সালের দিকে বিভিন্ন শীতলকারক জিনিস খুবই জনপ্রিয় হয়ে ওঠে উন্নত বিশ্বে। সেই থেকে বাসা বাড়িতে, ফ্রিজ, এসি এগুলোতে এই ব্যবহারগুলো খুবই জনপ্রিয় হয়ে ওঠে। এসবে তখন থেকে কি হয়ে আসছে, ফ্রেয়ন শীতলকারক জিনিস হিসাবে ফ্রেয়ন, এটাকে ঠান্ডা করার জন্য ফ্রেয়ন 12 ইউজ করা হচ্ছে সেই 1915 সাল থেকে। পরবর্তীতে বিজ্ঞানীরা অনুধাবন করলো যে এই ফ্রেয়ন 12 হচ্ছে কি, যে গ্রিনহাউস গ্যাসের জন্য, গ্রিনহাউস গ্যাস নামে পরিচিত পৃথিবী উষ্ণতার জন্য এই সিএফসি অনেকাংশে দায়ী। যে কারণে এটার আরামদায়ক কিংবা যে অ্যাসিড আরামদায়ক কিংবা শীতলকারক জিনিস হিসাবে এই জিনিসটা এত ব্যাপকভাবে প্রসার করেছে যে প্রায় এর ব্যবহার খুবই বেশি বেড়ে গেছে। তাহলে এর বেড়ে যাওয়ার কারণে এর গ্যাসটা বেশি নির্গত হচ্ছে, যে কারণে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা শুরু করছে কিভাবে এটাকে কি কন্ট্রোল করা যায়। সেই থেকে 1994 সাল থেকে মন্ট্রিয়াল প্রটোকল নামে একটা প্রটোকল হয়েছে, সেখানে সিএফসি ব্যবহারকে যাতে কমানো যায় সেজন্য এই যে এসি, ফ্রিজ এগুলোতে সিএফসির পরিবর্তে এসিএফসি ব্যবহার শুরু করেছে। যাতে কি এটা ওটা হাইড্রোজেন ক্লোরোফ্লোরোকার্বন, যাতে এটা অনেকটা, যাতে এই প্রভাবটা, এই গ্রিনহাউস গ্যাসটা অনেকাংশে কমানো যায়। সেই থেকে সিএফসি 1994 সাল থেকে সিএফসি ব্যবহারটা মোটামুটিভাবে কমে এসেছে। ওই সিএফসি স্থলে এই সিএফসি ব্যবহার করা শুরু হয়েছে, অর্থাৎ পরিবেশের কথা চিন্তা করে এই সিএফসিটা ব্যবহার শুরু হয়েছে। তাহলে এখানে দেখো, আমরা উপরে সিএফসি সংজ্ঞাটা পড়লাম, অর্থাৎ সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। প্রথমে দেখো ফ্রেয়ন 12, এখানে R12 দেখা আছে। এখানে সি, দুইটা ফ্লোরিন আর হচ্ছে দুইটা ক্লোরিন। এর নাম হচ্ছে ডাইফ্লোরোমিথেন। এটা আইইউপিএক নেম, ডাইক্লোরোমিথেন। অর্থাৎ এটাকে মিথেন কেন, আমরা যদি মিথেনের স্ট্রাকচারটা চিন্তা করি, CH4, অর্থাৎ কার্বন আছে, হাইড্রোজেন আছে চারটা। তো দুইটা হাইড্রোজেন যদি ফ্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয় আর দুইটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, তাহলে যৌগটার নাম হচ্ছে কি, ডাইফ্লোরোমিথেন। ঠিক একইভাবে এখানে পরবর্তী ফ্রেয়ন 11-এ ট্রাইক্লোরোফ্লোরোমিথেন, অর্থাৎ এখানে তিনটা ক্লোরোফ্লোরোমিথেন। আর ফ্রেয়ন 13-এ দেখো, এখানে আছে ফ্লোরিন আছে, ক্লোরো ট্রাইফ্লোরোমিথেন। অর্থাৎ ফ্রেয়ন 113 দেখো ট্রাইফ্লোরো ইথেন। তাইলে আইইউপিএক নামগুলো নিচে বললো, আর ওটা হচ্ছে কি বাণিজ্যিক নাম যেটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু
এই যে বাণিজ্যিক নামটার নামকরণ কিভাবে করা হয় এই জিনিসটা একটু দেখবো। আমরা অনেক শিক্ষার্থী দেখেছি যারা এসএসসি পাশ করে চলে গেছে, কিন্তু তারা এখনও এই যে অনেকে দেখা যাচ্ছে কি এই যে বাণিজ্যিক নামগুলোর এই যে একটা রুলসের মাধ্যমে যে জানা যায় সেটা কিন্তু অনেকে জানে না। আমি চেষ্টা করবো এটা একটু আলোচনা করার জন্য। অনেকে শিক্ষার্থী দেখা যায় এই নামগুলো মুখস্থ করে, যে কারণে পরীক্ষা হলে কি হয়ে যায় তাদের জিনিসটার মধ্যে একটা ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে একটু দেখো, আমি একটা নামকরণ দেখাচ্ছি এখানে ফ্রেয়ন 12-এর, একটা ফ্রেয়ন 12-এর এখানে যোগ সংকেত এখানে দেওয়া আছে। হ্যাঁ, আমরা এটাকে এক্স ওয়াই জেড রুল বলবো। তাহলে দেখো এক্স ওয়াই জেড রুল অ্যাপ্লাই করে আমরা কি করে এর নামকরণটা করবো। দেখো এক্স এর আমরা কি করব, এক্স ইজ ইকুয়াল টু কার্বন মাইনাস ওয়ান। হ্যাঁ, আর ওয়াই যদি ধরি ওয়াই ইজ ইকুয়াল টু হাইড্রোজেন প্লাস ওয়ান, আর জেড ইজ ইকুয়াল টু আমরা ধরলাম কি একটা ফ্লোরিন ধরলাম। তাহলে উপরোক্ত যোগটাতে দেখো কার্বন, যদি কার্বন কয়টা আছে, কার্বন আছে একটা। তাহলে আমি যদি এখন এক্স ইজ ইকুয়াল টু সি মাইনাস ওয়ান এটা এটা বসিয়ে দিই, ওয়ান মাইনাস ওয়ান তাহলে হচ্ছে কি জিরো। আর ওয়াই ইজ ইকুয়াল টু এইচ প্লাস ওয়ান, তাহলে হাইড্রোজেন হচ্ছে এখানে কোনো এই যোগটাতে কোনো হাইড্রোজেন নেই, হাইড্রোজেন হচ্ছে কি জিরো। তাহলে জিরো প্লাস ওয়ান তাহলে হচ্ছে কি ওয়ান। আর এখানে ফ্লোরিন আছে কয়টা, দুইটা, তাহলে ফ্লোরিন ইজ ইকুয়াল টু টু। তাহলে আমরা যদি এখন পাচ্ছি কি যোগটাতে এক্স ইজ ইকুয়াল টু জিরো, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান, জেড ইজ ইকুয়াল টু টু। তাহলে ফ্রি অন জিরো ওয়ান টু। এখন আমরা জিরোটা যেহেতু বাম পাশে আছে লেখার দরকার নেই, আমরা লিখলাম কি ফ্রেয়ন 12। এইভাবে যোগটার নাম বাণিজ্যিক নামটা কি হয়েছে ফ্রেয়ন 12, এটা হচ্ছে বাণিজ্যিক নাম। আর যেটা ডাইফ্লুরো মিথেন সেটা হচ্ছে আইইউপিএক নেম। এভাবেই যে যৌগগুলোর নামকরণটা করবে এক্স ওয়াই জেড রুল অ্যাপ্লাই করে। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। আমি একটা যৌগ এখানে ডিসকাস করলাম, আরগুলো তোমরা বাসায় করে নেবে। এবার দেখো সিএফসির ব্যবহার ও ওজোন স্তর ক্ষয়। সিএফসি এর বৈশিষ্ট্য দেখো, সিএফসি জাতীয় রাসায়নিক দ্রব্য দিয়ে অবিষাক্ত, উদ্বায়ী, নন টক্সিন ও উদ্বায়ী, কম সক্রিয়, অদাহ্য, আর হচ্ছে বর্ণহীন ও গন্ধহীন জাতীয়। এছাড়া এটা কি হিমায়ক, সংকোচক ও দ্রাবক হিসাবে ব্যবহার করা যায় এই সিএফসি গুলা। এবার দেখো ওজোন স্তর ক্ষয়ের কৌশল, কিভাবে সিএফসি ওজোন স্তর ক্ষয় করে একটু দেখো। প্রথমে আমরা যখন ক্লোরিন একটা ক্লোরিন অণুকে আমরা বর্ণের আকারে লিখবো, তাহলে হবে কি সিএল বন্ড সিএল। এই একটা জায়গায় এই ক্লোরিন পরমাণু যখন মুক্ত ক্লোরিন পরমাণুটা যখন সে কি করবে ওজোন স্তরের সাথে বিক্রিয়া করবে, সে কি করবে দেখো সিএলও, হ্যাঁ একটা মুক্ত এখানে ক্রিটিক্যাল আছে, প্লাস হচ্ছে কি সে একটা ও যখন ওজোন স্তরতে নিয়ে নিচ্ছে তার কি হয়েছে ওজোন অক্সিজেন সৃষ্টি হয়েছে। আর ঠিক একইভাবে ওই সিএলও আবার যদি ওজোন স্তরের সাথে ক্রিয়া করে, সে কি করবে সিএল থাকবে পিরিয়ডিক্যাল হিসেবে, সে তখন কি করবে এখানে অক্সিজেন হয়ে গেছে, অক্সিজেন চারটা, তাহলে টু অক্সিজেন হয়ে গেছে এটা। তাহলে কিন্তু ক্লোরিনটা কি হয়ে গেছে এখনো মুক্ত হিসেবে রয়ে গেছে। তাহলে সে কি করতে থাকবে সবসময় বিক্রিয়া করার পরে সে সবসময় মুক্ত হিসেবে থাকবে, সে কোনোটাতে কি করবে না একেবারে ভেনিশ হয়ে যাবে না, কোনো যোগের সাথে একেবারে ফিক্সড হয়ে যাবে না, যে কারণে সে কি করতে থাকবে এই বিক্রিয়াটা চলতেই থাকবে। এই বিক্রিয়া চলতে থাকার কারণে সে কি করবে সে সবসময় ওজোন স্তরকে একটা ওজোন স্তরের সাথে বিক্রিয়া করতেই থাকবে এবং ওজোন স্তরের উপর একটা বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারবে, যেহেতু এটা মুক্তভাবে থাকার কারণে। এবার দেখো ফটোলাইসিস থেকে ইউভি রশ্মির প্রভাবে সিএফসি এর কার্বন ক্লোরিন বন্ধন বিভাজন। এখানে দেখো CCl2F2 যখন, হ্যাঁ এটা দেখো ক্লোরাইড আয়ন এবং ClCF2 রয়ে গেছে ফ্রিডিক্যাল হিসেবে, অর্থাৎ ফ্রেয়ন 12 যেটার সাথে। তারপরে কিন্তু দেখা যাচ্ছে কি একটা ক্লোরিন মুক্তমূলক এখানে রয়ে গেছে। উপরোক্ত কৌশলে দেখা যাচ্ছে যে সিএফসি বিয়োজনে প্রাপ্ত একটি ক্লোরিন মুক্তমূলক দুই অণু ওজনকে ভেঙে তিন অণু অক্সিজেনে রূপান্তরিত করে নিজে ক্লোরিন মুক্তমূলক হিসেবে অবিকৃত রেখে যাচ্ছে। এভাবে সিএফসি থেকে নিঃসৃত ক্লোরিন মুক্তমূলক ক্রমান্বয়ে ওজোন স্তর ধ্বংস করে চলেছে। যেহেতু ক্লোরিন মুক্তমূলকটা কোনোটার সাথে ফিক্সড হয়ে যাচ্ছে না, হ্যাঁ সবসময় কি ফ্রি থাকছে, সেই জন্য সে ক্রমান্বয়ে ওজোন স্তর ধ্বংস করে যাচ্ছে। এই যে ওজোন স্তর ধ্বংস করার কারণে আমাদের পরিবেশে একটা কী হয়ে যাচ্ছে, পরিবেশটা গ্রিন হাউসের মতো আচরণ করছে, যে কারণে বিজ্ঞানী এটা অনুধাবন করেই আমাদের যে আমরা এসি ফ্রিজ যে জিনিসের যেগুলোতে কি যেগুলো আগে
ওই ফ্রেয়ন ইউজ করা হতো শীতলকারক জিনিসের যন্ত্র হিসেবে, সেহেতু আমরা একবার সিএফসির ব্যবহারটা একটু কমিয়ে দিয়েছি যাতে কি এই জিনিসটা দূষণটা কমানো যায়। সেখানে 1994 সাল হতে সিএফসির ব্যবহার মোটামুটি এখনটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে। এখন এখানে এই সিএফসি ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ আমাদের পরিবেশের কথা চিন্তা করে। তাহলে কী কারণে সিএফসি আমাদের পরিবেশের ক্ষতি করে, তোমরা নিশ্চয়ই এটা ওজোন স্তরের যে ক্ষয়েরটা সেটা নিশ্চয়ই একটু অনুধাবন করতে পেরেছো। এই এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা সবসময় আসে, তোমরা একটু দেখবে এখানে। তারপর দেখো ওজোন স্তরে ক্ষয়ের প্রভাব। ওজোন স্তর যে ক্ষয়ের প্রভাবের ফলে কি কি সমস্যাগুলো হতে পারে একটু দেখো। ওজোন স্তর ক্ষয়ের মাধ্যমে পাতলা হয়ে যাওয়াকে ওজোন ছিদ্র বা ওজোন হোল বলে। অর্থাৎ এটাকে কি বলে, ওজোন হোল বলে। এর ফলে পৃথিবী পৃষ্ঠ ক্ষতিকর ইউভি রশ্মি বেড়ে যাওয়ায় মানুষের ত্বকের ক্যান্সার, চোখের ছানি পড়া, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস ইত্যাদি এই রোগগুলো দেখা দিতে পারে। আর পাওয়া সহ অন্যান্য প্রাণী ও উদ্ভিদ থেকে ব্যাপকভাবে ক্ষতিকর প্রভাব বিস্তার করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মোটামুটি সিএফসি এর ব্যবহার ও ওজোন স্তর ক্ষয় নিয়ে আলোচনা করলাম। তারপর কিভাবে বাণিজ্যিক ফ্রেয়নের নামকরণগুলো, যে সিএফসি গুলো বাণিজ্যিক নামকরণগুলো কিভাবে করা হয় সেটা দেখলাম, সিএফসির দেখলাম, সিএফসির বৈশিষ্ট্যগুলি দেখলাম। ওজোন স্তর ক্ষয়ের কৌশলটা আমরা এখানে মেকানিজম সহ আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই জিনিসটা বুঝতে পেরেছো। আর একটু ভালোভাবে স্টাডি করলে দেখবে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের এই জিনিসটা ভালোভাবে বোঝানোর জন্য, যদি কোনো সমস্যা থেকে থাকে। আজকের ক্লাসটা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।